আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। মব সহিংসতা রোধে পুলিশের আরও ভূমিকা চান প্রধানমন্ত্রী। জনগণের আস্থা ফেরানো সহ আইন শৃঙ্খলা উন্নয়নে সরকারের অগ্রাধিকার। ধর্মকে টার্গেট করে কারো যেন ক্ষতি না হয়, ভারত সরকারকে জামায়াত আমির। সরকারের আচরণেই জোরালো হবে আন্দোলন নাহিদের হুঁশিয়ারি। বাজেটে কৃষি, চামড়া ও আইসিটি খাতে বিশেষ সহায়তার সুপারিশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থানে গুরুত্ব সরকারের। হাম ও উপসর্গে আরও 9 শিশুর মৃত্যু, ছাড়িয়ে গেল 350। আক্রান্ত আরও 946 শিশু। এবং স্থানীয় দুই দলের আনুষ্ঠানিক সমর্থন, সরকার গঠনের পথে টিভিকে। কাল মুখ্যমন্ত্রীর শপথ নেবেন থালাপতি বিজয়। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মব সহিংসতা, কিশোর গ্যাং এবং মাদক দ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। আগামীকাল থেকে শুরু হওয়া 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। আইন শৃঙ্খলা উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতির সঙ্গে পুলিশের উন্নয়ন নিবিড়ভাবে সম্পৃক্ত। এই কারণে পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে। তবে ঘরে বাইরে জনমনে নিরাপত্তা, স্বস্তি না থাকলে লক্ষ্য অর্জন দুরূহ হয়ে উঠবে। এজন্য পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার। এবার বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ 107 পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হবে। গুম খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর কেআইবি মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এই সময় যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। দলের নেতাকর্মীরা সহযোগিতা না করলে সরকার সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। রুদ্র রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে যোগ দেন দলটির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। যে আমরা একটি দেশ তৈরি করতে চাই। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলবো, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না। এরকম অনেকগুলো আমরা কথা বলেছিলাম। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। সরকারের সফলতা দলীয় নেতাকর্মীদের উপর নির্ভর করছে জানিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতা চান তিনি। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না, এবং বিএনপির সফলতা তখনই নির্ভর করছে যখন আপনারা এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ এবং আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সাথে নিয়ে সরকারের পেছনে এসে না দাঁড়ান। মতবিনিময় সভায় বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির সদস্য সহ দলের সিনিয়র নেতারা অংশ নেন। আমরা সরকারকে রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকারকে সহযোগিতার পাশাপাশি দলকে আরও সুসংগঠিত করতে চায় সরকারি দল বিএনপি। অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকারের পরিকল্পনা ও কর্মসূচি সম্পর্কে দলীয় নেতাকর্মীদের স্পষ্ট ধারণা দিতে কাজ করছেন তারা। এতে উজ্জীবিত হবে তৃণমূলের নেতাকর্মীরাও। শামীম চৌধুরীকে সঙ্গে নিয়ে বিল্লাল হোসেনের রিপোর্ট।
বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় ও চাঙ্গা করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এই সভায় অংশ নেন মহানগর ও জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকরা। উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় কমিটির নেতারাও। আন্দোলনের পর অঙ্গ সংগঠনের অনেক নেতা এমপি ও মন্ত্রী হওয়ায় দলীয় কার্যক্রম কিছুটা স্থবির তৈরি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেই পরিস্থিতি কাটিয়ে দলকে আরও রাজপথে সক্রিয় করতে এই মতবিনিময় সভার আয়োজন। আজকে বিভিন্ন জেলা নেতাদের কাছ থেকে সেই সংকট শুনবেন এবং সেই সংকটকে তিনি অ্যাড্রেস করে সমাধান কল্পে ইনশাআল্লাহ তিনি উদ্যোগ গ্রহণ করবেন। সভা থেকে বেরিয়ে নেতারা জানান, বিএনপি চায় সরকার ও সংগঠন দুই ক্ষেত্রেই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ হোক। 3 মাসে সরকার যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কি কারণে সে পদক্ষেপগুলো নিল সেগুলো নেতাকর্মীদেরকে জানানো হয়েছে এবং নেতাকর্মীরা যেন সাধারণ মানুষকে সেগুলো জানায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। দল সরকারের পাশে থাকতে হবে এবং দল সবসময় সরকারের পাশে আছে, সুতরাং আমাদের দায়িত্ববোধ জায়গা থেকে আমরা যা যা করণীয় সেটাই করব। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন বলেন, বিএনপির ইশতেহারে এখন মানুষের ইশতেহার। তারেক রহমান এই নীতিকে সামনে রেখেই দলকে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। আমাদের তৃণমূলের প্রতি যে বার্তা দিয়েছেন সেটা হচ্ছে কিভাবে জনগণের পাশে থেকে, জনগণের সাথে থেকে, জনগণের ক্ষমতায়নের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে ইশতেহারে প্রণীত বিভিন্ন নীতিমালা রয়েছে সেগুলো বাস্তবায়ন করা যায়। নির্বাচনের পর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি দলকে সঠিকভাবে পরিচালনার এই উদ্যোগে উজ্জীবিত নেতাকর্মীরাও। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনোয়ার মহস্তানুল হক মিলন। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে চীন দূতাবাস ও চায়না বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন আয়োজিত চায়না বাংলাদেশ এডুকেশন কোঅপারেশন ফোরাম 2026 শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংখ্যায় কিন্তু আমরা কম নই, কিন্তু আমরা কোয়ালিটি এডুকেশন দিতে ব্যর্থ হচ্ছি। আমরা চায়নার সাথে টেকনিক্যাল এবং জেনারেল এডুকেশনে আমরা টিচার্স ট্রেনিং প্রোগ্রামও হাতে নিচ্ছি। আমরা যেহেতু নির্দেশনা পেয়েছি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, অতএব তোমাদের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করার জন্য ইতিমধ্যে কারিকুলাম চেঞ্জ করার ব্যবস্থাও আমরা করছি, সিলেবাস পরিবর্তন করার ব্যবস্থা করছি এবং একাডেমিক ইয়ার ক্যালেন্ডারও আমরা তৈরি করার চেষ্টা করছি। কোনো ধর্ম, বর্ণ বা গোত্রকে টার্গেট করে কারো যেন ক্ষতি না হয় সেই বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে জাপান সফর শেষে বিমানবন্দরে তিনি এই কথা বলেন। জাপান সফর শেষে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি। 8 দিনের সফরে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিপুল সংখ্যক রোগীকে অনেক কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে যেতে হয়, আর যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নাই তারা দুঃখে দুঃখে মৃত্যুর দিকেই ঢলে পড়ে। আমরা এই ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করেছি যে ফিজিবিলিটি স্টাডি করে তারা ইনভেস্টমেন্ট বেসিসেও হতে পারে, আবার ফিলান্থ্রপিকও হতে পারে, যেভাবেই হোক তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। কোনো সংকটকে ক্ষমতায় যাওয়ার ইস্যু হিসেবে ব্যবহার করতে চায় না জামাত, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দরে তিনি বলেন, সরকার জুলাই সনদ আর গণভোটকে আলাদা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। যদি গণভোট না মানা হয় তাহলে আবারও 11 দলীয় জোট রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন গোলাম পরওয়ার। আপনাদের নোট অফ ডিসেন্ট কেতাবে আছে, কিন্তু গণভোট ওটা খারিজ হয়ে গেছে। এই জন্য শুভঙ্করের ফাঁকি দিয়ে বলেন আমরা জুলাই সনদ মানবো, কিন্তু একবারও বলেন না যে গণভোটের রায় মানবো, তা বলে না। জুলাই সনদ আর গণভোটকে ওনারা ডিফারেন্স করে জনগণের মধ্যে একটা প্রতারণা তৈরি করছেন। জুলাই সনদ সংস্কার ও অধ্যাদেশ নিয়ে সরকার এখনো বলেনি তারা বাস্তবায়ন করবে না, তবে ছলচাতুরি করছে, এমনটা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ
নাহিদ ইসলাম। দুপুরে গুলশানে রাজধানীর একটি হোটেলে সংস্কারের অচলাবস্থার সমাধানে করণীয় কি বিষয়ক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন সরকারের আচরণের উপর নির্ভর করবে আন্দোলন কতটা জোরালো হবে। এর দায়ভারও নিতে হবে সরকারকে। রাজপথে কর্মসূচিগুলো দিচ্ছি, কিন্তু যদি সরকার কোনো ধরনের স্পেস না রাখে এই আলোচনাগুলোর, সরকার খুবই এখনো ক্লিয়ার পজিশন নেয় নাই, একটা ছলচাতুরি তারা করছে। তারা বলতেছে জুলাই সনদ করবে বা সংস্কার করবে বা অধ্যাদেশ যেগুলো ল্যাপস হয়েছে সেগুলো তারা নিয়ে আসবে, কিন্তু কবে নিয়ে আসবে, কিভাবে আনবে, কতদিনে হবে, এটা আমরা ক্লিয়ার না। ফলে এখানে একটা অচল অবস্থা আসলে তৈরি হয়েছে। এই অচল অবস্থা থেকে আমরা বের হইতে চাই, এটার দায়িত্ব সরকারকে নিতে হবে। আসছে বাজেটে কৃষিজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্যের জন্য বিশেষ সহায়তার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও খাত সংশ্লিষ্টরা। এগ্রো প্রসেসিং সহ সম্ভাবনাময় খাতকে বিশেষ সহায়তার কথাও বলেন তারা। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে চায় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের মূল্যস্ফীতি এখনও 9 থেকে 10% ঘরে। মধ্যপ্রাচ্য যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকট সমস্যা আরও বাড়িয়েছে। এতে পুরো উৎপাদন খাত সংকটে। এর ফলে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ, এমনকি মধ্যবিত্তরাও বিপাকে। সব মিলিয়ে গত বেশ কয়েক মাস রপ্তানির ধারাও নেতিবাচক। মধ্যপ্রাচ্য সমস্যা না কাটলে অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত রেমিটেন্স প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। এত সব কঠিন বাস্তবতার সামনে কড়া নাড়ছে 2026-27 অর্থবছরের বাজেট। উদ্যোক্তারা বলছেন, টাকার অবমূল্যায়ন, জ্বালানি সংকট, যুক্তরাষ্ট্রের ট্যারিফ, সর্বোপরি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না হওয়ার কারণে সংকটে শিল্প খাত। ব্যবসা করাটা যেন অথবা শিল্প পরিচালনা করাটা যেন সহজ হয়, সেই সহজ করার ক্ষেত্রে আমরা কিছু নীতি সহায়তা চাব, অথবা যদি বলি যে আমলাতান্ত্রিক যে জটিলতা, এটা যেন সহজ করা হয়, ব্যবসা যেন সহজে করতে পারি। সম্ভাব্য খাতগুলোর জন্য নীতি সহায়তার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা খাতের পুরো সাপ্লাই চেইনের কথা মাথায় রেখে বাজেট সহায়তার পরামর্শ দেন। আমাদের প্রয়োজন হচ্ছে যে নেক্সট $1 বিলিয়ন পণ্য দিকগুলোর দিকে নজর দেওয়া। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনা, সবচেয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো অ্যাগ্রো প্রসেস ফুড প্রোডাক্টস। আইসিটি খাত রয়েছে, ফার্মাসিউটিক্যালস খাত রয়েছে, প্লাস্টিকজাত পণ্যও এখানে একটা সম্ভাবনাময় খাত হবার সুযোগ রয়েছে। তবে মূল চাহিদাটি থাকবে পুরো সাপ্লাই চেইনটিকে যাতে কনসিডার করেন, সময় যাতে নির্দিষ্ট করে দেন। বাজেটের রাজস্ব আহরণ বাড়িয়ে জনগণের সেবা বাড়ানোর কথা বলছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যে বিনিয়োগ যদি বাড়ে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে আপনার কর্মসংস্থান বাড়বে, এবং কর্মসংস্থান বাড়লে কিন্তু করও বাড়বে। তার মানে সরকার বেশি করে স্বাস্থ্য, শিক্ষা অর্থাৎ গণদ্রব্য বা পাবলিক গুডসে বেশি মাত্রায় বিনিয়োগ করতে পারবে। বিএনপির ইশতেহার বাস্তবায়ন হলে জনগণ স্বস্তিতে থাকবে বলেও জানান তিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। অর্থনীতিকে আরও প্রতিযোগিতামূলক করতে বন্দর ও লজিস্টিক্স খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছেন উদ্যোক্তা অর্থনীতিবিদরা। ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত গোল টেবিল বৈঠকে বক্তারা আন্তর্জাতিক বাণিজ্যে টিকে থাকতে আমদানি রপ্তানি কার্যক্রম আরও সহজ ও সাশ্রয়ী করার কথা বলেন। নানা কারণে দেশের প্রধান বন্দর প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। সিপোর্টের বাইরেও আরও কয়েকটা জায়গা আমরা যে ইন্টিগ্রেটেড বলছি, আমাদের রিজনাল ট্রেড, এটা কিন্তু মূলত ল্যান্ড পোর্টের মাধ্যমেই আমাদের হবে মেজরিটি, এবং এখনও তাই হচ্ছে, কিন্তু সেই জায়গাটা খুবই অবহেলিত, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার। তবে এটার আগে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে করিডোর গভর্নেন্স এবং কোঅর্ডিনেশন মেকানিজমটাকে ইমপ্রুভ করা। হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 9 শিশুর মৃত্যু হচ্ছে। এর মধ্যে হামে 3 শিশু সহ উপসর্গে মারা যায় 6 শিশু। এ পর্যন্ত মোট 352 জন শিশুর মৃত্যু হলো। এই সময় সারা দেশে আরও 946 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয় তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১,৪৩৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪৭,৬৫৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩,৬৩১ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ২৯,৭৪৬ শিশু। এবার ভারত প্রসঙ্গ। ৪ দিনের নাটকীয়তা শেষে অবশেষে তামিলনাড়ুর মসনদে বসতে যাচ্ছেন থালাপতি বিজয়। রোববার সকালে অনুষ্ঠিত হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। স্থানীয় দুই দল বিথু থালাই, চিরুথাইগাল কাচি ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের আনুষ্ঠানিক সমর্থন পাওয়ায় সরকার গঠনের পথে টিভিকের বাধা কাটল। শনিবার তামিলনাড়ুর গভর্নর আরভি আরলেকার সঙ্গে সাক্ষাৎ করেন তামিলাগা ভেট্টি কাজকাম টিভিকে প্রধান থালাপতি বিজয়। এ সময় সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানান তিনি। পাইরেসি ও ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিকেলে রাজধানী বসুন্ধরায় একটি কনভেনশন হলে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত ICBC এক্সপো 2026-এর সমাপনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় পরিচ্ছন্ন নিরাপদ শহর গড়তে মাটির নিচ থেকে কেবল স্থাপনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। হুমায়ুন কবিরের ক্যামেরায় GM মাহমুদের রিপোর্ট। খাতে দেশীয় উদ্ভাবন, ডিজিটাল সেবা ও সম্প্রচারকে আরও এগিয়ে নিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় হয়ে গেল কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত ICBC এক্সপো 2026। শনিবার ছিল এর শেষ দিন। 3 দিনের এ আয়োজন দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, কেবল অপারেটর, ব্যবসায়ী ও প্রযুক্তি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয়। শেষ দিনে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী, কোয়াবের শীর্ষ নেতারা সহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রশাসকরা। বক্তব্যে এ খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কোয়াব নেতারা। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছেন যারা ইন্টারনেটের মাধ্যমে, FTP সার্ভারের মাধ্যমে আমার দেশের চ্যানেল, আমাদের কন্টেন্ট, আমরা যে চ্যানেল, দেশি বিদেশি চ্যানেলগুলো চালাই, সব চ্যানেলগুলো পাইরেসির মাধ্যমে চালাচ্ছে। আমাদের উপর ডিপেন্ড করে 37টি বাংলা চ্যানেল যেমন দাঁড়িয়ে আছে, একই সাথে 37টি বাংলা চ্যানেলের উপর ডিপেন্ড করে বাংলাদেশের স্যাটেলাইট দাঁড়িয়ে আছে। আজকে আমরা যদি টিকতে না পারি, বাংলাদেশি টেলিভিশন চ্যানেল ওনারা ক্ষতিগ্রস্ত হবে, একই সাথে বাংলাদেশের স্যাটেলাইট কমিউনিকেশন যেটা আছে, স্যাটেলাইট শিল্প, সেটাও লোকসানের মুখে পড়বে। পাইরেসি বন্ধে সরকার কাজ করছে উল্লেখ করে তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেন, এ খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। সারা দেশব্যাপী আমাদের যে বিশাল কর্মযজ্ঞ রয়েছে তা জনগণের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই আমাদের আধুনিক প্রযুক্তি ও পলিসিগত সহায়তা দিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু সরকারের। 7 মে থেকে শুরু হওয়া 3 দিনের এই এক্সপোতে দেশি বিদেশি 67টি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক কেবল টিভি, ব্রডকাস্টিং ও কমিউনিকেশন প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে। GM মাহমুদ, RTV, ঢাকা। গাজীপুরের কাপাসিয়াতে স্ত্রী সন্তানসহ 5 জনকে ঘরের ভেতরে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী ফোরকানের বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে স্থানীয় রাউতকোনা গ্রামে শুক্রবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে পুলিশ হেফাজতে রেখেছেন। গাজীপুর প্রতিনিধি আজহারুল হকের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। শুক্রবার দিবাগত রাত পারিবারিক কলহের জেরে নিজের 3 কন্যা সহ স্ত্রী এবং শ্যালককে হত্যা করে পালিয়ে যান স্বামী ফোরকান মিয়া। ভোরে মোবাইল ফোনে নিহতদের স্বজনদেরকে খুনের ঘটনা জানিয়েছেন নিজেই, এমনটাই জানাচ্ছেন স্বজনেরা। তবে লুট হয়েছে ঘরে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সাও। কিভাবে করছে এটা জানি না, আমার মামারে বাসা থেকে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে। ফোন দিয়ে 3-4 দিন যাবত চাকরি দেওয়ার ইসে ফোন দিয়ে নিয়ে আসা হয়েছে, তো আজকে আসার পরে এই ঘটনা হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় সকাল থেকে ভিড় জমে বাড়ির সামনে। গভীর রাতে এই হত্যাকাণ্ড যারাই ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দাবি জানান প্রত্যক্ষদর্শীরা। আমরা সকালে আসছি, আইসা দেখছি যে ঝুলন্ত অবস্থায়
এর আগে কিন্তু আমরা এলাকাবাসী কেউ জানি না। পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়া এ ঘটনা ঘটিয়েছে, তবে তদন্ত চলছে। প্রকৃতপক্ষে কারা জড়িত রয়েছে তা শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী, জানান গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার। প্রত্যেকটা লাশের পাশে একটি করে টাইপকৃত কাগজ রয়েছে। কাগজের মধ্যে যেটা লেখা আছে যে এই নিহত যে মহিলা পলাতক ফোরকানের কাছ থেকে 10 লক্ষ টাকা বিভিন্ন সময় হাতিয়ে নিয়েছে এবং এই টাকা ফেরত পাওয়ার জন্য এই ফোরকান বিভিন্ন সময় দিন দরবার করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু সে টাকাটা ফেরত পায়নি। একই সাথে ফোরকানের অভিযোগ রয়েছে যে তার নিহত স্ত্রী তিনি পরকীয়ায় আসক্ত, এরকম কিছু কথা লেখা রয়েছে। এই সমস্ত ক্ষোভের কারণে হতে পারে। তদন্ত কার্যক্রম চলছে। আমি গিয়েছিলাম ভিতরে, দেখলাম বাচ্চাগুলোকে দেখে খুবই কষ্ট লেগেছে। এটা মানে এরকম হৃদয় বিদারক ঘটনা আমি কখনো দেখি নাই, এটাই আমার প্রথম দেখা। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেলে পাঠানো হয়েছে। লামিয়া তানজির মাহমুদ, RTV। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদ সুলতানার বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে মাদারীপুরে। বাদ আসর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরদেহ পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এর আগে সকাল 8:40 বৃষ্টির মরদেহকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এমনভাবে মর্মভাবে হত্যা করা হয়েছে, এমন জানি আমাদের সারা বাংলাদেশে সারা বিশ্বে জানি এমন জানি না হয়। আমরা খুনির ফাঁসি চাই, ঠিক আছে? আর এর যদি বিচার না হয় আরো অনেক এরকম ঘটনা ঘটবে। দেশের ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্লাস অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা শেষে হওয়া নির্বাচনে সভাপতি পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন চ্যানেল 24-এর রেজানুজ্জামান রাজীব। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময়ের সুদীপ্ত আহমদ আনন্দ। 144 জন সদস্যদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। 19টি পদের বিপরীতে 19টি মনোনয়ন জমা পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন। এছাড়া 2 জন সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালহা বিন নজরুল ও আবু নোমান মাহমুদ উল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে যমুনা টিভির ফয়সাল মোহাম্মদ তিতুমির ও সময় টিভির সাজিদ মুস্তাহিদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী কমিটির 9 জন সদস্যদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন RTVর সিনিয়র রিপোর্টার মাহফুজুল ইসলাম। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।